নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং তার সঙ্গে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই এসআইআর বিহারে শুরু হয়েছে এবং বিহারের শুরুর সাথে সাথেই এই বিষয়টা গোটা দেশের একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু আমরা অভিযোগ পাচ্ছি যে বিভিন্নভাবে আর কি, যেখানে বিহারে একদিকে ইনক্লুশন এক্সক্লুশন নিয়ে একটা চলছে, নির্বাচন কমিশন তারা বলছে যে খুব দ্রুত গতিতে সেখানে ফর্ম ফিল আপ হচ্ছে এবং তারপর 1 তারিখ প্রথম হচ্ছে ইলেকটোরাল রোলটা তারা প্রকাশ করবে। সুপ্রিম কোর্ট তাদের কাজ করতে কোনো রকম বারণ করেন, কিন্তু বারবার বলেছে এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনারা এই 8 লক্ষ কোটি ভোটারের কিভাবে এটা সম্পন্ন করবেন। 2003কে ভিত্তিবর্ষ ধরা হয়েছে, কেননা লাস্ট 2003 হয়েছিল, অর্থাৎ সমস্ত গভীরভাবে এটা হয়েছিল। এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে নির্বাচন শুধু বিহার কেন, গোটা দেশ তো রয়েছে, যদি করতে হয় গোটা দেশটাই বা করছেন না কেন। তো গোটা দেশের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে, অগাস্ট মাস থেকে এই বিষয়টা নিয়ে শুরু হবে এবং 24শে জুন এই বিষয়টা শুরু হয় এসআইআর। এবং এই প্রক্রিয়া শুরু হবার সাথে সাথেই তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস এবং আরজেডি, যে এরা প্রত্যেকেই তারা মামলা করে সুপ্রিম কোর্টে। মূল বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গে ঘুরপথে এনআরসিকে চালু করার চেষ্টা হচ্ছে, নানা রকমভাবে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। বিষয়টা নিয়ে ইতিমধ্যে রাজনীতির পারদ এতটাই চড়ে গেছে যে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে আসাম, উড়িষ্যা, এই দুটো রাজ্য তো বটেই, হরিয়ানা, এরকম জায়গা থেকে দেখা যাচ্ছে যে বাংলাভাষী অনেককেই বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরকম ঘটনা নিয়ে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে, যে কারণে বুধবার দিন, রাত সোমবার মঙ্গলবার পেরিয়ে বুধবার দিন কলকাতায় একটা রাজপথে নামতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, থাকছেন জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই বিষয়টাকে তুলবে, অর্থাৎ কোথাও বাংলা ভাষীদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। অন্যদিকে ভোটার কার্ডে জেনুইন যারা ভোটার তাদেরকে নিবন্ধকরণ করে ভোট প্রক্রিয়া সুসম্পন্ন করাটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশনের এই চ্যালেঞ্জকে অনেকটাই কিন্তু ভারতীয় জনতা পার্টি তারা স্বাগত জানাচ্ছে, তাদের বক্তব্যে উঠে আসছে। আমি শুরুতে আজকে আপনাদেরকে একটি ঘটনা দেখাবো। একটা হচ্ছে আসাম সম্পর্কিত, কিন্তু দুটো ঘটনারই কেন্দ্রবিন্দু হচ্ছে কোচবিহারে। সেখানে ঠিক কী হয়েছে, তাকে এই বাংলাভাষী হিসাবে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। কেননা দিল্লিতেও জয় হিন্দ কলোনি যেটা রয়েছে বসন্ত কুঞ্জের ওইদিকে, বসন্ত বিহার, সেখানে ইতিমধ্যে ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হয়েছে। অত্যন্ত একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। লক্ষ্য কি এনআরসি ঘুরপথে, নাকি হচ্ছে লক্ষ্য হচ্ছে যারা অবৈধ অনুপ্রবেশ করে রয়েছে এই দেশে তাদেরকে সম্পূর্ণভাবে তারা যাতে ভোটার না হতে পারে সেটা বাদ দেওয়া, যেটা নিয়ে শুরু হয়েছে এক তীব্র টানাপোড়েন। আমরা যাব সেই প্রতিবেদনে। খাইহারা বাংলার বাসিন্দা, অসমে বিয়ে হয়েছিল কোচবিহারের বক্সিরহাটের ঝাউকুঠি গ্রামের আরতি ঘোষের। বয়স বেড়েছে, পাক ধরেছে চুলে। জীবন সায়ান্নে এসে সেই আরতি ঘোষকে ঠাঁই হারিয়ে ফিরতে হলো বাপের বাড়িতে, কারণ এনআরসি। অসম সরকারের নাগরিকত্বের তালিকায় জায়গা হয়নি আরতি ঘোষের। 2 বার আবেদন করেও তালিকায় নাম আসেনি। তাই শ্বশুর বাড়ির ঠিকানা হারিয়ে এই বয়সে বাপের বাড়িতে ফিরে আসতে হয়েছে আরতি দেবীকে। 18 থেকে, তখন না 2 বারই করা হয়েছে, আমার নাম আসেনি। কত সালে আবেদন করেছিলেন আপনি? 18তে আবেদন করা হয়েছে। কেন, মানে কি কি চেয়েছিল সে সময়? সে সময় যে ছিল আমার সার্টিফিকেট, আমার বাবার 66 সনের
ভোটার লিস্ট, আমার বাবা যে চাকরি করতেন সেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার সবই দেওয়া হয়েছে, কিন্তু ওনারা বলেছিল যে শর্তটা দিতে হবে, চাকরি যে উনি করে ওনার সেই শর্তটা লাগবে যে উনি হ্যাঁ চাকরি করতেছে, কিন্তু আমি সেই সময় সেটা পাইনি। আরতি দেবী বাংলার মেয়ে, তাই অসম সরকারের নাগরিকত্বের তালিকা থেকে নাম বাদ পড়েছে। কটাক্ষ তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের। যিনি প্রাইমারি টিচার সতীশ ঘোষ, তার মেয়ে আসামে বিয়ে হয়েছে, 2019 সাল থেকে প্যানিকে আছে, এবং উনি পশ্চিমবাংলায়, যেহেতু উনি বাংলার নাগরিক, উনি বাংলায় সেফ, তাই বাংলায় উনি আছেন। এই যে একটা বাঙালি বিদ্বেষী মানসিকতা আসাম সরকার দেখাচ্ছে, এটাকে আমরা রিজেক্ট করছি। এটা চলতে পারে না। এদিকে দিল্লিতে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক ছেলে জাহাঙ্গীর আলম, তাই ছেলেকে ফিরিয়ে আনতে প্রশাসনের দ্বারস্থ এক অসহায় বাবা। কোচবিহারের জিরানপুর এলাকার বাসিন্দা জাহিরুদ্দিন মিয়া, জন্ম থেকেই বাংলার বাসিন্দা বলে দাবি জাহিরুদ্দিনের। ছেলে দিল্লিতে কর্মরত, হোটেলের কাজ থেকে ফেরার পথে তাকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে হরিয়ানা পুলিশ। বিজেপিকে এক হাত নিয়ে জাহিরুদ্দিনের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়। যে বাবা এরকম আপনার ছেলেকে তুলে নিয়ে গেল পুলিশ, কিসের জন্য? ওই যেমন নাকি বাংলাদেশের সঙ্গে ব্যবসা করে হ্যান ত্যান করে আসছে। আমি বললাম কোয়ার্টারে আসছিল তোমাদের, হ্যাঁ এখানেও একজন আসছিল, আসে আমাদের মোবাইলটাও নিয়ে গেছে, ওর মোবাইলটাও নিয়েছে, ওর মোবাইলটাও নিয়েছে, ওই ধরে নিয়ে গেছে। তা আমি রাত্রেই আমাদের এমপি এখানে আসছিলাম, তো বললো কালকে আসো, কালকে যাবার করে দেওয়া যাবে। আপনারা কত বছর ধরে আছেন? আমি জন্মসূত্রে, আমার জন্ম জিরানপুরে, এবং আমার বাবাও বলা যায় জন্মসূত্রে। সিরোজ আলম মিয়া, সে দিল্লিতে গত 5 বছর ধরে কাজ করে হোটেলে। আগে সে সৌদি আরবে কাজ করত, তারপর বাড়িতে এসে আপনার দিল্লিতে গিয়ে একটি হোটেলে সে দীর্ঘ 5 বছর ধরে কাজ করছে। গতকাল যখন সে হোটেল থেকে কাজ করে তার যে অস্থায়ী রুম সেখানে ফিরছিল, পথে তাকে হরিয়ানা পুলিশ, গুড়গাঁওয়ের পুলিশ আটকায়, তাকে জিজ্ঞাসাবাদ করে। সে যখন ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলছিল, তাকে বাংলাদেশি বলে তাকে দাগিয়ে দেওয়া হয় এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তো আমি এডিএম জি শান্তনু বালা সাহেবের সঙ্গে দেখা করলাম, সমস্ত ডকুমেন্টেশন তাকে দেওয়া হলো, এবং কোন পুলিশ স্টেশন তাকে ধরেছে সেই সমস্ত তথ্য আমরা দিলাম। তার যাবতীয় ডকুমেন্টস, পাসপোর্ট থেকে শুরু করে ভোটার আইডি, আধার কার্ড, তার বাবার আইডি কার্ড, ভোটার কার্ড, জমির দলিল, সমস্ত কিছু আমরা ডকুমেন্টস প্লেস করলাম। জেলা শাসকের দপ্তর থেকে এডিএম সাহেব জানালেন যে তারা যোগাযোগ করে বিষয়টা গুরুত্ব সহকারে দেখবে। ভিন রাজ্যে বাংলাদেশি বলে বাংলার মানুষকে দাগিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বাংলায় প্রতিবাদের ঝড় তুলতে পথে নামার কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে ফের হাইকোর্টে মামলা দায়ের। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে বুধবার হবে সেই মামলার শুনানি। কোচবিহার থেকে শরদিন্দু ধর ও কলকাতা থেকে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ। আমরা দেখলাম প্রতিবেদন। এবার সরাসরি যাব হচ্ছে বিতর্কে। রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণ মিত্র, তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র দেবাশিস ধর, আপনাকেও আমি স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি উত্তরবঙ্গ থেকে রয়েছেন গৌতম দত্ত, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে উত্তরবঙ্গ থেকে রয়েছেন গৌতম দত্ত, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আসব আমি দেবাশিসবাবু, আপনার কাছে এটা মানে আসছি প্রথমে। এসআইআর ভোটার তালিকার সংশোধন হচ্ছে, এটা নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ যারা হচ্ছে বৈধ ভোটার তাদের যাতে নাম থাকে। বিহার থেকে এটার রেস বাংলায় এসছে, এবং এই যে ঘটনাগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটাই কিন্তু এরকম একটা মহল তৈরি হয়ে যাচ্ছে
কোচবিহারে আগে একটা ঘটনা, আসামের আরতি ঘোষের একটা ঘটনা আপনি মানে দেখলেন, এবং হচ্ছে জিয়াউরের ঘটনা। এই জায়গা থেকে যেটা হচ্ছে যে বাংলায় কথা বললে অনেকেই বা একটু পোশাক আশাক বা এ দেখে বাংলাদেশি বলে করে নিয়ে যাওয়া হচ্ছে, ডিটেইন করা হচ্ছে। এইটা কি ব্যাকফায়ার মানে হতে পারে এরকম একটা কাজ যেটা নির্বাচন কমিশন করতে চাইছে, একটা কাজ যেটা নিয়ে আপনারা দীর্ঘদিন ধরেও দাবি করেছেন, কেন আপনি এই সংক্রান্ত বিষয়ে স্টুডিওতে এই বিষয়ে বলেছিলেন যে আমরা এই তালিকা কিন্তু আমরাও দেব এবং সেটা রিভিশনের দাবি, মানে রিভিশনটা যাতে হয়। কিন্তু শুরু থেকে যদি এরকম একটা ভাবধারা মানুষ তো আতঙ্কিত হয়ে পড়বে। দেখুন, দুটো জিনিসকে আমরা যদি ব্যাখ্যা করি, যে টপিকটা আপনি বললেন, ইলেকশন কমিশন একটা স্বতন্ত্র বডি, যারা কিছু পলিসি ফ্রেম করে কি করে ভোটার লিস্টে নাম উঠবে বা কাদের কাদের নাম থাকবে কার থাকবে না, সেটা ক্যাটাগরিক্যালি বলে দেওয়া আছে। এবার ইলেকশন কমিশন তাদের দিল্লিতে অফিস আছে বা বিভিন্ন রাজ্যে, যেমন আমাদের এখানে সিইও আছে, তার আন্ডারে কাজ করে যারা মানে ইলেকশন কমিশনের অন ডেপুটেশন কিন্তু কাজটা করে। সেই পলিসির ওপরে বেস করে যারা বিভিন্ন তথ্যকে অ্যাকুমুলেট করে তারপরে সেটাকে ওয়েবসাইটে লঞ্চ করে, মানে তারপরে কিন্তু সেই প্যারামিটারগুলোর প্রেক্ষিতে হ্যাঁ বা না সেটা ঠিক হয়। তো ইলেকশন কমিশন বলে তো এরকম কেউ নেই, যারা কাজ করছেন কিন্তু পার্টিকুলারলি গ্রাউন্ড লেভেলে যারা কাজ করে ওই ব্যাপারটাকে ডাউনলোড করছেন সেখান থেকে হচ্ছে, ঠিক আছে। মানে যেভাবে ডাউনলোড করা হবে তার উপরে ভিত্তি করেই কিন্তু পুরো ডেটাটা, মানে একটা হচ্ছে যে যিনি করছেন তিনি জানেন না অজ্ঞানতাবশত বা তার অজ্ঞানতার জন্য তিনি ভুল করছেন, বা জেনে শুনে ভুল করছে, দুটো জিনিস হতে পারে, ঠিক আছে। এর মধ্যে কোনো মানে রকেট সায়েন্স কিছু নেই। যখন এটা হচ্ছে, এটাকে যে পার্টিকুলারলি যে অভিযোগগুলো জমা পড়েছে সেটা যদি বৈধভাবে না কাটা হয়, অবশ্যই সেটা তার প্রাপ্য, তার রয়েছে তার ভোটার লিস্টে নাম থাকার, কারণ অবশ্যই মানে এটা একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আর যদি দেখা যায় যে যিনি ভুল করেছেন, তো সেটা যদি কোনো তার মধ্যে কোনো ইন্টেনশন থাকে বা তার মধ্যে অজ্ঞানতা থাকে, সেই অনুযায়ী তার আইনে মানে সার্ভিস রুলে তার বিধান আছে, ঠিক আছে, বা ইলেকশন কমিশনের গাইডলাইন আছে, সেই জিনিস অনুযায়ী তার বিরুদ্ধে পিউনিটিভ অ্যাকশন নেওয়াই যেতে পারে। কিন্তু এই পুরো প্রসেসটার মধ্যে কোনোভাবে রাজনীতি বা অন্যান্য কোনো উদ্দেশ্য থাকার কোনো ব্যাপার নেই। তার একটাই কারণ হচ্ছে ইলেকশন কমিশনের গাইডলাইনটাকে তো ব্রেক করে কিছু করা যাবে না। যেটা ভুল করেছে হয় সেটা ডেটার এন্ট্রিতে ভুল হয়েছে, আর না হলে উদ্দেশ্যবিহীনভাবে যে ভুল করেছে তার জন্য তার, মানে আপনি বলছেন কোনো না কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। দেখুন উনি কিভাবে, আমি তো ওনার কেস ফাইলটা দেখিনি বা আমি পুরো জিনিসটাকে মানে ডেটাগুলো আমার সত্যি দেখা সম্ভব নয়। যিনি ওটা করেছেন সেই যখন পার্টিকুলার সেই ব্যাপারটা যখন ইলেকশন কমিশন নিশ্চয়ই সংশ্লিষ্ট যারা ব্যক্তি রয়েছেন তারা যে যখন ইলেকশন কমিশনের কাছে রিভিশনে দেবেন বা রিভিউতে দেবেন, অফিস যারা ভোটার লিস্ট সংশোধন করেন, বিশেষ করে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বলে একজন রয়েছেন, তিনি মহকুমা শাসক, তার কাছে। এখনো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়নি, শোনা যাচ্ছে গোটা দেশে এসআইআর হবে। পশ্চিমবঙ্গে তো 1 আগস্ট থেকে দেশের জনগণনাও শুরু হচ্ছে, এই বিষয়টাও আসছে। কোথাও এইটা তো এসআইআর এর প্রশ্নটাকে আমি যদি উজ্জ্ব রাখি, কোথাও তো এটা তো হচ্ছে বাংলাভাষীদের বাংলাদেশির তকমা দেওয়া না, কি করে এই প্রসঙ্গে আসছি। দেখুন, এটা সত্যিকারের একটা খুব বড় সমস্যা হচ্ছে, এত ইনফিল্ট্রেশন হয়েছে, মানে এখন কারা সত্যিকারের এখানকার বাসিন্দা, কারা বাংলাদেশ থেকে এসে এখানে মানে অবৈধভাবে থাকছে, তার মানে ক্লাসিফিকেশন কিন্তু এখানেই, মানে আমার মনে হয় না লোকাল অ্যাডমিনিস্ট্রেশনই সেটা ঠিকভাবে বলতে পারে। মানে এরকম কোনো ভাবার কারণ নেই কেউ 10 বছর ধরে এখানে থাকছে বলে সে মানে বৈধ বাসিন্দা, এটা কিন্তু সংবিধান তাকে রাইট দেয়নি, ঠিক আছে। তো যদি না দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন, আজকে যখন কোনো ভিন্ন রাজ্যে যাচ্ছে ভাষাগত বা অন্যান্য কোনো কারণে, যদি তাকে হয়তো ডকুমেন্টেশন সেক্ষেত্রে প্লেস করতে পারেনি, আর যেটা বলছে ওখানে তাকে অ্যারেস্ট করে করে দিয়েছে, আমার মনে হয় ডিটেল আমি জানি না, আমার কাছে অত সেই তথ্য নেই যে কী ধারায় তার এগেনস্টে মামলা করা হয়েছে, যদি করে থাকা হয়ে থাকে। তো যদি সেটা মানে একটা যেটা বললাম আপনাকে, যে আমরা যখন সবসময় ট্রাভেল করি সবসময় তো আমাদের কাছে থাকে, আমি যতটা বাইরের রাজ্যে গিয়ে হয়তো স্বচ্ছন্দ, কারণ আমি 3টে ভাষাতে যথেষ্ট স্বচ্ছন্দ, কিন্তু
একজন পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে হতে পারে সে বাংলাদেশি নয়, কিন্তু নাও হতে পারে, তার ভাষাগত সমস্যায় হয়তো যে ভুলটা হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে ভুল হয়ে থাকলে অবশ্যই তার ক্ষেত্রে অনুচিত হয়েছে এবং সেটা রেকটিফিকেশন হবে, কিন্তু এর সাথে বাংলা বিদ্বেষের বা বাঙালি বিদ্বেষের ব্যাপারটা কিন্তু কখনোই আসছে না। এবং বাংলাদেশি ব্যাপারটা সত্যিই একটা বড় ধরনের সমস্যা যদি আমরা দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের কথা চিন্তা করি। কৃষ্ণ মিত্র, দেখো সুজিত দা, প্রথম কথা হচ্ছে যে এতক্ষণ আমি যা বক্তব্য শুনলাম তাতে বিষয়টা কিছু বুঝতেই পারলাম না। মানে যতটা বুঝতে পারলাম মনে হলো যেন বিজেপি কিছুই জানে না, একদমই পুরো আনকোড়া এই ব্যাপারে, যা চলে আসছে 1947 বা 51 সাল থেকে সেটাকেই হচ্ছে, নতুন কিছুই হয়নি, কিছু তারা ওই ব্যাপারে কোনো নয়। বিষয়টা তো তা নয়। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে বাঙালিকে টার্গেট করা হয়েছে, এবং এটা টার্গেট করেছে সংঘ পরিবার এবং তার পলিটিক্যাল আউটফিট ভারতীয় জনতা পার্টি। কেন করেছে না, বারবার বাংলাতে মুখ থুবড়ে পড়তে হচ্ছে, এবং একটা বাঙালি বিদ্বেষ তো ইনহেরিট করেছে তারা। তাদের মধ্যে বাঙালি বিদ্বেষটা তো আজকের নয়, এটা তারা দীর্ঘ দশক শতক ধরে তারা ইনহেরিট করেছে। তারা বাঙালিকে হিংসা করে, বাঙালির মেধাকে হিংসা করে, বাঙালির তাদের প্রতি যে একটা কোনো জায়গা মেলে নয়, এটা বারংবার সৈয়দ আহমেদ শাহ থেকে শুরু করে বাকি যারা আছে সকলের লেখাতে আছে। হ্যাঁ, ভাষণে বলছে, যেখানে শাহও আছে আবার শর্মাও আছে, সেখানে তারা অম্লান বদনে আছে, বইতে লেখা আছে, ডু ইউ ওয়ান্ট টু বি রুলড বাই ব্যানার্জিজ অ্যান্ড চ্যাটার্জিজ। এটা কোন দশকের? 1921 সাল 1925 সালের কথা বলছি। তো এই যে বাঙালি বিদ্বেষটাকে পুরো কাঠামোগতভাবে ইনহেরিট করেছে বর্তমান সংঘ পরিবার এবং তার পলিটিক্যাল আউটফিট বিজেপি। এখন বাঙালিকে আটকাতে হবে। বিহার তো ছুতো। আচ্ছা, আমি বলছি, এই যে বলা হলো, এই তো প্রক্রিয়া, তো নির্বাচন কমিশনের এই ভোটার তালিকা এবং সেটাকে আপডেট করা, তার থেকে বেনজল বাছাই করে সেটাকে দূরে সরানো, এটা তো কন্টিনিউয়াস প্রক্রিয়া, এর মধ্যে নতুনত্ব কি আছে? তাহলে এই এসআইআরটা কি? এটা কি নির্বাচন কমিশনের যে এতদিনকার 1951 সাল থেকে আজকের অবধি যে নির্বাচন কমিশনের যে প্রিন্সিপাল বা তাদের যে ঘোষিত যে নীতিগুলো আছে, তার মধ্যে কি এসআইআরটা পরে? এসআইআর টার্মটাই তো আমি প্রথম শুনছি। 2003-এ হয়েছিল। তো কেন হয়েছিল এটা? আর 3 থেকে হলো, 3 থেকে কারুর কেউ জানতে পারলো না, হঠাৎ গিয়ে 2025-এই জানলো। এই ব্যাপারগুলো কি? এগুলো সব বিজেপির আমলেই হচ্ছে কেন? বিজেপির আমলেই বাংলা ভাষীদেরকে বিভিন্ন রাজ্যতে আক্রমণ হতে হচ্ছে কেন? আজকে বলো উড়িষ্যাতে, এক মিনিট আমি বলে দিই, উড়িষ্যা তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য, তো অনেকগুলো ইনস্ট্যান্স আছে উড়িষ্যায় হয়েছে। আমি বলছি উড়িষ্যাতে বিজেপি সরকার কতদিনে এসছে? বিজেপি সরকার কতদিন এসছে? বিজেপি সরকার এসছে বছরখানেক হয়েছে, বছরখানেক বোধহয় কমপ্লিট হয়নি। তাহলে বাঙালিদের উপর অ্যাটাকটাও এই সময়ই হয়েছে। 60-এর দশকে হয়েছিল। না, আমি পুরো যাচ্ছি না। বর্তমান যে নবীন পটনায়কের সরকার ছিল, বিজেডির সরকার ছিল, বাঙালি আক্রান্ত হয়েছিল, বাঙালি পরিযায়ী শ্রমিকদের এই চিত্র দেখতে, এই এসআইআর বলো, নির্বাচন কমিশন তো তখনও ছিল, ইনফিল্ট্রেটর, যে তথাকথিত ইনফিল্ট্রেটর, এবং এইগুলো ভাঙতাবাজিটা কতটা বড়? তথাকথিত কেন? ইনফিল্ট্রেশন কি হয়নি? এই তো অজুহাত, তো ইনফিল্ট্রেশন হয়েছে, তুমি বাছাই করো। ইনফিল্ট্রেশনটাকে না, তো এইভাবে তো হয় না। তুমি পুরো এক শ্রেণীর লোককে তুমি শত্রু হিসেবে দাগিয়ে দেবে শুধু বাংলা ভাষা ভিত্তি করে, এটা তো হয় না। তুমি একটা জিনিস বলো না, 2005 থেকে 2013 ইউপিএ সরকার, কোনো সময় সেখানে তৃণমূল জোটসঙ্গী ছিল কংগ্রেসের, কোনো সময় বামেরা জোটসঙ্গী ছিল, কন্টিনিউয়াস ভাবে কোনো সেখানে লুকোনোও নেই, আবার কোনো মানুষকে ভয় দেখানো, সন্ত্রস্ত করারও কোনো ব্যাপার নেই। এই 2005 থেকে 2013 এই 8 বছর 82,728 জনকে আইডেন্টিফাই করে ডিপোর্ট করা হয়েছে। বিজেপির আমলে বিগত 11 বছরে কত ডিপোর্ট হয়েছে? সংখ্যাটা 10,000 হবে কিনা সন্দেহ। কেন হলো? এ তো তালিকা ধরে আমার কাছে আছে, কোনো বছর 800, কোনো বছর 700। তাহলে ইউপিএ আমলে যদি 8 বছরে 82,000 83,000 হতে পারে, তাহলে নর্মাল প্রসেসটা এরা কারা করেনি? কাদের গাফিলতি? আর ইনফিল্ট্রেশন তো বর্ডার পেরিয়ে হচ্ছে, তো বর্ডার কে দেখে? তো সেন্ট্রাল ইউনিয়ন গভর্নমেন্টের এখতিয়ারভুক্ত, তো তারা দেখেনি কেন? আর বাংলার যে হিস্টোরিক্যাল একটা, এখানে নির্বাচন কমিশনের তো একটা কনস্টিটিউশনালি একটা বডি,
অটোনোমাস, সে নির্বাচন পরিচালনা করতে হবে, তাকে তো যা দেখতে হবে কি সে দেখবে যেটা সে? মনে করে কি দেখবে যে সে? বৈধ ভোটার কে, বৈধ নির্বাচন ভোটারই কমিশন ভোট দিতে পারে। দেখার কথাটা কি? নির্বাচন কমিশন শুধু ভোটার তালিকাতে নাম ঢোকাবে বা নাম বাদ দেবে। নাগরিকত্ব দেখার নির্বাচন কমিশনের কাজ না, নয়, সেটা তো- সুপ্রিম কোর্টে বলে দিয়েছে। নাগরিকত্ব একটা ইউনিয়ন গভর্নমেন্টের বিষয় এবং স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়। তো স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্ব দিচ্ছে, নির্বাচন কমিশন নিজের দায়িত্বটা মানে অন্যের দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়ে এইগুলো করছে। আজকে জয় হিন্দ কলোনি তো শুধু নয়, আগে কিছু মাস আগে তোমার মনে আছে চিত্তরঞ্জন পার্কের একটা মাছের বাজার, 100 বছর পুরনো মাছের বাজার, সেটা বন্ধ করতে গেছিল। মাছ খাওয়া চলবে না। মাছ কারা খায়? চিত্তরঞ্জন পার্কে কারা থাকে? হঠাৎ মাছের বাজারটার দিকে চোখ পড়লো, কই এতদিন কেজরিওয়াল ছিল, তার আগে কংগ্রেস শিলা দীক্ষিত ছিল, এতদিন কই তো পড়লো না। এই যে বাঙালি কেন্দ্রিক যদি এটা না হয়, বাংলা ভাষা কেন্দ্রিক না হয়, তাহলে হঠাৎ চিত্তরঞ্জন পার্কে মাছের বাজার, শতাধিক পুরনো মাছের বাজার, যারা ওই জায়গাটাকেই কেউ চিনতো না, ওই জায়গাটা চিনিয়েছে, ওখানে মন্দির তৈরি করেছে, ওই জায়গাটা একসময় একটা আস্তাকুড়ে পরিণত ছিল, সেটাকে পরিষ্কার করে তারা একটা বাজার তৈরি করেছে, সেখানে মানুষ যাতায়াত করছে, আজকে সেটা একটা বড় বাজারে পরিণত হয়েছে। তুমি ওর এত বছরের শতাধিক পুরনো মাছের বাজার তুলে দেবে কেন? দেবাশিস বাবু, এইখানে একটা হচ্ছে যে বিজেপি কতগুলো সময় এই যে বারবার এই ঘটনা ঘটছে, কোচবিহার হোক, কখনো দেখা যাচ্ছে অন্য ক্ষেত্রেও হয়তো আগামী দিনে হয়তো এই খবরগুলো আসবে, কেন এই বাংলা বিরোধী বিজেপির ট্যাগটা কেন লেগে যায়? মানে ধর্মীয় রাজনীতি তো একটা রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে বাংলা বিরোধী এটা কিন্তু আর কোনো রাজ্যে কিন্তু এটা সেভাবে বিজেপির উপর আসে না, কিন্তু এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা হয়েছে। মানে এটা কেন হয়? বিজেপির সাথে কেন তাদের এই ধরনের, এটা প্যান ইন্ডিয়ান পার্টি, সে কেন বাংলার সাথে এই ধরনের কাজগুলো করে? দেখুন, এখানে যখন আমরা স্টুডিওতে বসে এই বক্তব্যগুলো দিচ্ছি, প্রথমত খুব প্র্যাকটিক্যালি যদি আমি বলি, মানে আমার কর্মজীবনের অনেকটা আমার সেন্ট্রাল ডেপুটেশনে কেটেছে, বাইরে বিভিন্ন মানে জায়গায় ডিউটি করতে গিয়ে কেটেছে, ইলেকশন কমিশনে আমি অবজারভার ছিলাম, সেখানে কেটেছে। তো বেশ ভারতবর্ষ, গোটা ভারতবর্ষ জুড়ে, তারপরে রিজাইন করার পরে আমি এখনকার যে আমার লাইফস্টাইল, অন্তত পক্ষে আমি 15 দিন রাজ্যের বাইরে থাকি আমার কর্মের জন্য। এবং সিআর পার্কের কথা উনি বললেন, সিআর পার্কে আমি অন্তত মাসে 10 দিন থাকি, ঠিক আছে? তো এটা আমার বিগত 11-12 সাল থেকে এটা হ্যাবিট রয়েছে। তারপর তখন চাকরি করার সময় এতটা ছিলাম না। মানে আজ পর্যন্ত বাংলার বাইরে যতটা আমি অ্যাক্সেস বা রেসপেক্ট বা আমার যত বন্ধুবান্ধব আছে, আজকে যে কোনো লোকের ইরেসপেক্টিভ অফ এনি কালার এনিথিং, যদি এখান থেকে বসে বলি যে এই লোকটার এই হেল্প লাগবে, আমার মানে এই রকমের দূর থেকেও কোনো এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে? হতে পারে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে, দেখুন প্রত্যেকটা জিনিসের আমি শেষ করে নিচ্ছি, মানে এই ন্যারেটিভটাই অত্যন্ত ভুল ন্যারেটিভ, ঠিক আছে? এটার সমর্থন আমি, মানে আমি কিন্তু কোনো দলের হয়ে বলছি না, ঠিক কথা, ঠিক আছে? আমি কিন্তু এই যে কতগুলো যখন স্টোরি আসছে বা লাগাতার এরকম আছে, এটা কি গরিব মানুষ, নির্দিষ্ট কোনো ধর্ম সম্প্রদায়, এক্ষেত্রে আসামের ক্ষেত্রে তো এরকম বাজবিচার নেই। আসামের সরকার বিজেপির সময় যেটা দেখা গেল, এনআরসির ক্ষেত্রে হিন্দু বাঙালি তারা বেশি কিন্তু অ্যাফেক্টেড। এই আরতি ঘোষের ঘটনাটাও দেখুন, সে শ্বশুর বাড়ি থেকে সে বাপের বাড়িতে এসে থাকছে এই বয়সে, যেটা যে কোনো হিন্দু রমণীর কাছে এটা অত্যন্ত একটা কঠিন জায়গা। সুজিতদা, আসামে কি শুধু আরতি ঘোষই থাকেন? আসামের বাঙালি সংখ্যা খুব কম। আমরা কিন্তু এই নিয়ে দুটো স্টোরি এর মধ্যেই পেলাম। বিশেষ করছি, দেখুন আবার একটা কথা বলছি, যে যদি যত বাঙালি আছে তার মধ্যে দেখা যেত অ্যাজ এ হোল একটা মেজর পার্সেন্টেজ লোকের এই ঘটনা ঘটতো, সেটা আমরা একটা ইনস্ট্যান্স হিসাবে দেখতে পারতাম। কিন্তু এটা যে ঘটনাটা ঘটেছে, এটা অবশ্যই ইলেকশন কমিশনের গাইডলাইনকে মেনে যদি না করে দিয়ে থাকে, তার রেকটিফিকেশনেরও প্রভিশন আছে এবং তার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থারও প্রভিশন আছে। তো এক্ষেত্রে আর যেটা মেন যেটা ন্যারেটিভ আছে, যে ইলেকশন মানে বাইরের মানে অবৈধভাবে বাংলাদেশি, মানে আজকের তো প্র্যাকটিস নয়, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় মানে রোজই ঢুকছে, এরকম না যে আজকেও যদি আমরা যাই, মানে এখানে প্রত্যেকটা জায়গায় এই সংখ্যাটা খুব কম। সত্যিকারের আজকে যদি আমরা প্রত্যেকটা দল, আমরা একজন নাগরিক হিসাবে চাই যে আমাদের দেশে কোনো অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না, তাহলে কিন্তু সরকারকে অবশ্যই তার ব্যবস্থা নিতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু
একটা থানা থেকে আরম্ভ করে একদম হোম মিনিস্ট্রি অবধি একই সুরে কাজ করতে হবে, নাহলে এই প্রসেসটা শুধু আমি আপনাকে দোষ দিয়ে যাবো, আপনি আমায় দোষ দিয়ে যাবেন, তার এটা হবে মানে কে ভুলটা করেছে। দেখুন এই ডেটাটা তো যতক্ষণ আমি নির্দিষ্টভাবে সেই সুনির্দিষ্ট ফাইলটা দেখছি এবং আমার সেই নলেজটা রয়েছে, ততক্ষণ আপনি কী করবে সেটাকে রেকটিফাই করবেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এই যে অনুপ্রবেশ বলা হচ্ছে, অনুপ্রবেশের ভারত সরকারের কিছু ডেটা আছে, এছাড়া কিছু এনজিওস আছে যারা দীর্ঘ দশকের কাজের ফলে নিজেরা ডেটা রিলিজ করে অফিসিয়ালি, যেগুলো মোটামুটি সরকারি ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে মান্যতা পায়। সেগুলোতে কি বলা হচ্ছে, 70s জুড়ে মিড 80s অবধি রাজস্থান এবং গুজরাটে র্যাম্পেন্ট পাকিস্তানি ইনফিল্ট্রেশন হয়েছে, হিন্দুরও হয়েছে মুসলিমও হয়েছে। বাহালপুর বলে একটা জায়গা আছে, একসময় হিন্দু অধ্যুষিত জায়গা ছিল পাকিস্তানে, এখন পরিসংখ্যান আমি জানি না, প্রচুর হিন্দু এপারে এসছে, মুসলিমরা এসছে তার সাথে সাথে। এখানে এসে তারা লেন্ডিং মানে টাকা ধার দেওয়ার যে মহাজনী কারবার সেটা করেছে, অনেকেও সেটেল করে গেছে, ডেটা বলছে, পরিসংখ্যান বলছে, এই নিয়ে বই লেখা আছে। তাহলে গুজরাট বর্ডার, গুজরাটে কেন এই জিনিস হচ্ছে না? বেছে বেছে শুধু আসাম, ত্রিপুরা আর পশ্চিমবাংলা, যেহেতু এটা বাঙালি অধ্যুষিত রাজ্য। এবং এই যে বলছেন না ভুল করেছে, ভুল ইয়েতে, কিছুদিন আগে আমার নেত্রী পুরো নাম ধরে ধরে, নাম্বার ধরে ধরে, এপিক নাম্বার ধরে ধরে দিয়েছিল, হাজারে হাজারে, প্রবাবলি লাখে সেম বাংলার এপিক নাম্বারে, কোথাও হরিয়ানার ভোটার, কোথাও ইউপির ভোটার, কোথাও গুজরাটের ভোটার, কোথাও মধ্যপ্রদেশের ভোটার, সব বিজেপি শাসিত রাজ্য। তার মানে বাংলার লোককে বঞ্চিত করে ভোট দেবে ইউপি বিহারের লোকেরা, আর ভোটটা পড়বে বাংলা। ইলেকশন কমিশন বললে হ্যাঁ ভুল হয়েছে, কি করে ভুল হলো? একটা অটোমেটিক সিস্টেমে এক এপিক নাম্বারে কি করে ভিন রাজ্যতে রিলিজ হয়ে যায়? তাহলে এটা তো ভুল নয়, এটা তো চক্রান্ত। এবং আর কোথাও হলো না, বাংলাতেই হলো। এই যে উনি বলছেন বাংলার ভুল হয়ে গেছে, এই বলছে। আচ্ছা, তুমি বললে যে এনআরসি আসামে, এটা তো ফ্যাক্ট, 19 লক্ষ বাঙালি আজকে আক্রান্ত হয়েছে আসামে এনআরসির জন্য, ডি ভোটারের জন্য। তার মধ্যে 12 লক্ষ বাঙালি হিন্দু। এই যে ডিটেনশন ক্যাম্প আসামে, শতাধিক মানুষ বাঙালি, তারা শুধুমাত্র খাদ্যের অভাবে বা যত্ন আত্মীর অভাবে ডিটেনশন ক্যাম্পে মারা গেছে। প্রথম বাঙালি শহীদের নাম জানো যে আসামের ডিটেনশন ক্যাম্পে মারা গেছে? তার নাম অর্জুন নমঃশূদ্র। বিচার দেবে বিজেপি? এটা তো হিন্দুদের অধিকার ছিল, বাঙালি হিন্দুদের অধিকার ছিল তো এই জমিটার উপরে। আমি একটু নর্থ বেঙ্গলে পরিস্থিতিটা, কেন কুচবিহার বা নর্থ বেঙ্গলে এই অনুপ্রবেশ থেকে শুরু করে সেখানে বৈচিত্র্য রয়েছে। কোচ রাজবংশী, আমরা আগে দেখেছিলাম একজন রাজবংশীকেও এরকম বাংলাদেশ থেকে সে রয়েছে এনআরসিতে, তার চিঠি এসেছিল যেটাকে নিয়ে শোরগোল তৈরি হয়েছিল। আজও প্রতিবেদনে দুটো ঘটনা রয়েছে। এই পরিস্থিতিটা কি জায়গায় গিয়ে আলটিমেটলি দাঁড়াতে চলেছে গৌতম দত্ত? দেখুন, যে দুটো ঘটনা ঘটেছে সেই দুটো ঘটনার কিন্তু প্রভাব আলিপুরদুয়ার এবং কোচবিহারে পড়বে। এটা কিন্তু মনে রাখতে হবে যে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত, তার এফেক্ট ভোটের বাক্সে পড়বে, এটা মেনে নিতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে, একটা বিষয় আমরা জানি, সেটা হচ্ছে ভোটার লিস্টের ক্ষেত্রে প্রথম ভূমিকাটা নেয় তো বিএলও, তারপরে এআরও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তারপর ইআরও, তারপরে ডিইও, তারপর স্টেট ইলেকশন কমিশন এবং তারপর জাতীয় নির্বাচন। এতগুলো প্রক্রিয়া কিন্তু একসঙ্গে চলে। আজকের আলোচনায় একটি বিষয় কিন্তু উল্লেখিত হলো না, তার পাশাপাশি আলোচনা করতে হবে, সেটা হচ্ছে সিএ, যেটা কখনো কখনো আমরা ক্যা বলে উচ্চারণ করছে, সেটাও কিন্তু বড় ভূমিকা নেয়। সেক্ষেত্রে কিন্তু 2014 সালের 31শে ডিসেম্বর যে সময়টাকে ধরে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে না, তারা ভারতীয় নাগরিক হতে পারে। কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের মাটিতে একটা বড় অংশের ভোটাররা কিন্তু এসছে এবং বিজেপির মোট ভোটে প্রায় 39% যারা জিতেছে তাদের মধ্যে 39% ভোটার এই
মতুয়া প্রভাবিত কিন্তু আপ তো আলিপুরদুয়ার পর্যন্ত। সুতরাং তাদেরকে নাগরিক করবারও কিন্তু একটা বিষয় থাকছে। আর আসামের ক্ষেত্রে যেটা হচ্ছে, আজকে আমি আলোচনা করছিলাম, আসামে আমার সমস্ত উত্তেজিত থাকে, সেটা হচ্ছে আসামের ডেমোগ্রাফিটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ ওখানে হিন্দুরা যেভাবে বসবাস করছে বা থাকছে, আসাম মনে করছে যে তাদের ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ এই বাঙালি বা অন্যান্য কাস্টের মানুষরা আগামী দিনে না আসাম ডমিনেট করে, এটা একটা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটাও কিন্তু আমাদের ভাবিত করছে। ফলে আসামে কিন্তু এটা মনে করতে হবে যে আসামে এই ব্যাপারটাও কাজ করছে। কিন্তু এটা তো সত্যি কথা, তা হিন্দু একটা প্রকাশিত পত্রিকায় যে 1200 জন বাংলাদেশি তো ইতিমধ্যে ওপার বাংলায় পাঠানো হয়েছে, এবং 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমরা যদি লক্ষ্য করে দেখি, প্রায় 1-2,000 না, প্রায় 15,000-এর মতো মানুষকে কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব দিয়েছে। তার মধ্যে 2015 সালে তো 14,880, 2016 সালে 39, 2017 সালে 49, 2018 সালে 18 জন এবং 2019 সালে 25 জন। এত মানুষকে কিন্তু নাগরিকত্ব দেওয়া। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে যদি কারো কোনো ত্রুটি হয়ে থাকে, তাহলে প্রথম ধরতে হবে কিন্তু আমাকে বিএলওকে, তারপরে ধরতে হবে কিন্তু এআরওকে, অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসারদেরকে। তারা কোথায় ভুলটা করছে, তাদের ভুলের কারণে কিন্তু আজকে এত খেসারত হচ্ছে। আমি আপনাকে বলি, ওপার বাংলা থেকে, বিশেষত তুফানগঞ্জ থেকে শুরু করে, চ্যাংড়াবান্ধা থেকে শুরু করে আপনার ফুলবাড়ি পর্যন্ত এবং দিনাজপুরের এই অংশ পর্যন্ত এত অনুপ্রবেশ ঘটেছে যে এখানকার মানুষের আর্থ সামাজিক অবস্থাটা অনেকাংশে পরিবর্তিত হয়ে গেছে। এতটাই পরিবর্তন হয়ে গেছে যে তারা ধীরে ধীরে প্রথমে এসে, অনেকে হয়তো জানেন না, তারা এখানে এসে রেশন কার্ড করতো, আর ভোটার কার্ড নয়। পরবর্তী সময় ধীরে ধীরে তারা ভোটার কার্ড করে এখানে স্থায়ী বসবাস করেছে। এটা তো সত্যি কথা, এই বাস্তবটাকে তো অস্বীকার করা যাবে না। এই যে অনুপ্রবেশটা কবে থেকে হয়েছে বলছেন, তো এই যে জায়গাটা চ্যাংড়াবান্ধা, তুফানগঞ্জ, এইসব জায়গাগুলোতে দীর্ঘদিন থেকে হচ্ছে। সম্প্রতিকালে সেটা আরো মারাত্মক আকার ধারণ করছে। এবং জুলাই সন্ত্রাস কে কিভাবে ব্যাখ্যা করবে জানি না, কে কত উদারতা নিয়ে কথা বললে আমি জানি না, কারণ জুলাই আন্দোলনকে সব জুলাই সন্ত্রাস বলেছে। জুলাই সন্ত্রাস আরো বেশি রকম ভাবে আঘাত প্রাপ্ত করেছে। আপনারা দেখেছেন আমাদের বাড়ির কাছে, সেটা বেশি দূরে নয়। ওকে, আমি বুঝতে পারছি, একটু সাউন্ডটা একটু মাঝে মধ্যে ড্রপ করছে। হ্যাঁ, ফোন পিসিআর কে বলবো ফোন নিতে। অনুপ্রবেশ হচ্ছে, এটা আমি আবার বলছি, অনুপ্রবেশ শুধুমাত্র এখতিয়ার হচ্ছে ইউনিয়ন সরকার। এই অনুপ্রবেশ না আটকাবার ক্ষমতা রাজ্যের আছে, না এটাকে আইডেন্টিফাই করার কোনো লিগ্যাল। দেবাশিস বাবু বলছিলেন এটা ইউনিফাইড হতে না করলে কিন্তু অনুপ্রবেশ না 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 না, এটা তো এই তো প্রক্রিয়া, তো কন্টিনিউয়াস প্রক্রিয়া। আর উনি বললেন তুফানগঞ্জ আর চ্যাংড়াবান্ধার কথা, উনি আসল দুটো জায়গাকে কেন অমিট করে গেলেন? ভারত সরকার ডেটাতে বলছে সব থেকে বেশি ইনফিল্ট্রেশন বাংলাদেশ থেকে যদি হয়ে থাকে তাহলে দুটো জেলায় হয়েছে, একটা হচ্ছে চিরাং, একটা হচ্ছে ধুবড়ি। তো তুফানগঞ্জটা কোথায়, চ্যাংড়াবান্ধাটা কোথায়? ওটা তো কন্টিনিউয়াস। আপনি জানেন না, আপনি ওটা জানেন না, ওটা পশ্চিমবঙ্গের মধ্যে নয়। আমি জানি তো, আমি আসাম বললাম তো, ওটা আসাম। আমি তো আসামই বলছি, আমি পশ্চিমবঙ্গের কথা বলেছি। এরকম ইনফিল্ট্রেশন তো পশ্চিমবাংলা থেকে হয় না। ইনফিল্ট্রেশন যে ওপার থেকে এপারে আসবে, সে যে কোনো জায়গাতে চলে আসবে। ভারতের যেখানে বর্ডার সে অসুরক্ষিত পাবে, সে ঢুকে আসবে, বা তার ওপারে যেখানে লিভারেজ থাকবে। এই ডেটা বলছে সব থেকে বেশি ইনফিল্ট্রেশন স্বাধীনতার পর যদি বাংলাদেশ থেকে কোথাও হয়ে থাকে, সেটা হয়েছে চিরাং এবং ধুবড়িতে। আপনি তলনাটে দেখুন, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে এবং আপনার এই রিলিজিয়াসিটিটা কি এইখানে, এই তথা যেই অনুপ্রবেশ বলা হচ্ছে তার রিলিজিয়াসিটি কি? এরা কারা? তারা ওপারে কি ধর্মীয় নিপীড়নের শিকার? তার কারণ হচ্ছে ধর্মীয় নিপীড়িত অনেক মানুষ এখানে এসছে, তারা এমনি চলে এসছে, এসে এখানে আত্মীয় স্বজনের মাধ্যমে মেঙ্গেল করে তারা অনেক সময় করেছে 50-এর দশকে, 60-এর দশকে, আবার পুনরায় 70-80-এর দশকে অনেক মানুষ এসছে।
আমি আপনাকে বলছি 1971 সালের পরে 72 সাল থেকে শুরু করে একের পর এক ওখানে সন্ত্রাসের কার্যকলাপের পরিপ্রেক্ষিতে এবার বাংলায় আসছে। বিশেষত এর সাথে না বলে পরবর্তী সময় যখন না 2001 আর 2006টা আমি জানি। আমি তো বলছি তো খালেদা যে জিয়ার সময় ওপারে ধর্মীয় নিপীড়নের কারণে যারা এসছে, তো তাদের তো ভারত সরকারের তো লাইবিলিটি আছে। এটা পার্টিশনের একটা পার্ট, যে দেশ যখন ভাগ হয়েছিল ওপারে যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন বা ভবিষ্যতে হবেন তাদের দায় ভারত সরকারকে নিতে হবে। যতদিন তারা ওপারে নিপীড়িত হবে ভারতের প্রত্যেকটি সরকারকে নিতে হবে। আপনি আজকে কাট অফ ডেট করে দিলেন, আপনিও বললেন যে 2014 সালের 31শে ডিসেম্বর, তাহলে আজকে যদি এটা কাট অফ ডেট হয় তাহলে আজকে যারা হিন্দুরা ওপারে আক্রান্ত হচ্ছে আপনি তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন কেন? শান্তনু ঠাকুর কেন বলছেন? আপনাকে বলছেন না, আপনি শুনুন গৌতম বাবু, আপনি শুনুন। শান্তনু ঠাকুর প্রেস কনফারেন্স করে বলছে ওপারে মতুয়াদেরকে এপারে এলে নাগরিকত্ব সিএ এর আওতায় দিতে হবে। কই বলছে না তো যে কাট অফ ডেট 2014 সালে 31শে ডিসেম্বর, তাদেরকে কোনোভাবে নাগরিকত্ব দেওয়া সম্ভব না। এই মিথ্যাচারটা কেন হচ্ছে? আমি আসছি দেবাশিস বাবু, এইটাও একটা ঠিক কথা। কাট অফ ডেট করলেন, ধরুন এখন পারসিকিউশনের কথা বলছে যে ওয়ার্স পারসিকিউশনের টাইমে ইউনূস সরকারের সময় এখন একটা হচ্ছে মন্দির ভাঙা, এমনকি দরজা ভেঙে ফজর আলীর গ্যাং যেভাবে আর কি ঘরের ভেতর ঢুকে পড়ে গিয়ে যা করছে, রাস্তায় পাথর দিয়ে মারছে, মানে এই যে বাংলাদেশে, সেখানে কিন্তু আমার মনে হয় গৌতমবাবু এটা বলতে চাইছিলেন এখানে অনেকে এসছে, মানে কি বলবো, আওয়ামী লীগের অনেক ধনী ব্যক্তি হয়েছে, কিন্তু অনেক হিন্দুদের তো আমরা দেখেছি নদীর পাড়ে হাত জোড় করে দাঁড়িয়ে আছে একটু জায়গা দেওয়ার জন্য, মানে প্রাণটুকু বাঁচাবে, তারপর যা পরিস্থিতি হবে ফিরে যাবে দরকার পড়লে, সেটাও কিন্তু অ্যালাউ করা হয়নি। তাহলে হিন্দুদের আমরা বলছি যে পারসিকিউটেড, তাদের জায়গা দেওয়া উচিত, অথচ এটা অনেকটা ক্রোকোডাইল টিয়ার মতো হয়ে যাচ্ছে, মানে সঠিক জায়গায় কিন্তু এটা ইমপ্লিকেশন হলো না। আমার মনে হয় 2026-এ এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে। আপনার কাট অফ ডেটটা এই ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করবে, মানে যখন ডিবেটে এরা এই কথাটা বলছে, এটা বারবার করে তৃণমূলও বলছে। দেখুন, অবশ্যই যেটা বলছেন যে কাট অফ ডেট একটা প্রতিবন্ধকতা তৈরি করবে, কিন্তু সব সময় সরকার একটা সিদ্ধান্ত নেয় বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে। একটা জিনিস যদি অনুপ্রবেশ এই মুহূর্তে বন্ধ, মানে অবৈধ, আই এম নট টকিং অ্যাবাউট অনুপ্রবেশ, মানে যারা অবশ্যই তাদের বৈধ কাগজ আছে আসতেই পারে, কিন্তু যাদের অবৈধ অনুপ্রবেশ আছে সেটা বন্ধ করার উপায় কী? আমাদের কোথাও তো গিয়ে একটা থামতে হবে। আমি বলছি, আমি দোষ দিচ্ছি কেন্দ্রীয় সরকারের এই স্বরাষ্ট্র মন্ত্রক অনেক কিছু, প্রত্যেকটা ডিবেটেই আমি এটা শুনি। এটাও আমি বলবো, তখনও আবার একটা বিতর্ক তৈরি হবে। প্রথম বেসিক জায়গাটা হচ্ছে যে টোপোগ্রাফি নিয়ে ভাবতে হবে। 2 নম্বর, যেমন নদীর ওপরে অনেক জায়গা আছে, নদী পেরিয়ে অনেকভাবে আসা যায়, কিন্তু যেখানে ল্যান্ড বর্ডার আছে বা যেখানে যেখানে মানে বর্ডার স্থাপন করা, ওখানে কাঁটাতার এবং রাস্তা, এবং সবথেকে বড় কথা যে ওখানে পোস্ট দেওয়া সম্ভব, সেই জায়গাটাতে নিয়ে কী ধরনের বিরোধিতা হয়েছে এটা কোনো মানে সর্বজন বিদিত, এটা নিয়ে কোনো ইয়ের দরকার নেই। আমি তার ইনফ্রাস্ট্রাকচারই তৈরি করতে দিলাম না, যেহেতু আমার কাছে ল্যান্ড বা অন্যান্য বিষয়গুলো আছে। যদি না হয়, আপনি কি কোথায় গিয়ে দেন? ওটাকে মঙ্গল গ্রহে গিয়ে হবে? তো আমার এটা তো একটা মানে বিতর্কের যে জায়গাটা আপনি বলছি, কিন্তু এটাও তো মানবে দেবাশিস, আপনি চাকরি সূত্রে যেহেতু আপনাকে থাকতে হচ্ছে, আপনি এক্স আইপিএস একজন, আমার কথা হচ্ছে ধরুন এই যে আজকে জানা যাচ্ছে এই উলফা বা ধরুন বার্মা, চায়না বা হচ্ছে নেপাল দিয়ে রুট করে, অনেক পাকিস্তানি আইএসআই এইদের নেপাল দিয়ে রুট করে ঢুকে যাচ্ছে, এগুলোতে তো কোনোটাই ফেন্সিং কিছু নেই, পোরাস, এন্টায়ারলি পোরাস। কিন্তু এইটা মানে তৃণমূল কংগ্রেসের কৃষাণু এটা বলছে যে অনলি হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে, অনলি হচ্ছে যে যা কিছু হচ্ছে ঘুষপেটিয়া বা এই একেবারেই নয়। এটা মানে যারা একটু যারা নর্থ ইস্ট সম্পর্কে একটু বেশি ধারণা রাখেন, 3টে রাজ্য রয়েছে বিশেষ করে, একটা হচ্ছে অরুণাচল প্রদেশ, 2 নম্বর হচ্ছে আপনার মণিপুর, এবং 3rd হচ্ছে আসাম। আপনি যদি ওখানকার মানে পূর্ববর্তী অবস্থা দেখেন, আর এখন যেভাবে ওটাকে মানে রোড বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার সেটাকে বাড়ানো হয়েছে, বা ওইখানে একটা নোম্যান্স ল্যান্ড আছে, ঠিক আছে। মিয়ানমারেও এমন কিছু জায়গা আছে যেখানে লোকজন মানে যেটা এসে এখানে
ব্যবসা বাণিজ্য করে আবার দিনের শেষে ফিরে যেতে পারে, সেই ব্যবস্থা রয়েছে। 17 কিলোমিটার। হ্যাঁ, ইয়েস। কিন্তু এই পুরো ব্যাপারটাকে পুরোটা যতক্ষণ না ফুল প্রুফ করার জন্য পুরো সিস্টেম এটাকে নেওয়া যাবে, ততক্ষণ কিন্তু এই বিতর্ক চলতেই থাকবে। আবার বলছি, বেশ কিছু টপোগ্রাফি এমন, কুচবিহারে আমি আপনাকে বলে দিচ্ছি, কুচবিহার জেলায় 76 কিলোমিটার এরকম জায়গা আছে, মানে জিগজ্যাগ, মানে আপনি বুঝতেই পারবেন না যে কোনটা ইন্ডিয়া কোনটা ইয়ে, মানে টোপোগ্রাফিক্যালি হয়তো কোনোভাবেই ওটা সম্ভব নয় কাটাতারে, বা নদী আছে এইটুকু ইয়ের মধ্যে, ঠিক আছে, মানে কোনো কোনো জায়গায় নদী, মানে আমি যেহেতু ওই জেলাটার এসপি ছিলাম, আমি খুব ভালো করে জানি। মানে যতটা আমরা এখানে বসে ডিবেট নিয়ে আলোচনা করি, সেটা যদি যতক্ষণ না জেলা শাসক বা স্বরাষ্ট্র মন্ত্রক বা পুলিশ সুপার সবাই একত্র হয়ে যারা এই পুরো বিষয়টাকে ইয়ে করেন, এবং তার ভিত্তিতে তো প্ল্যান অফ অ্যাকশন তৈরি হয়, কোনো পলিটিক্যাল লিডার তো গিয়ে ওখানে তৈরি করেন না। রাইট। আমাদের সঙ্গে জনমতে একজন যোগ দিয়েছেন। হ্যাঁ বলুন, যাদবপুর থেকে। হ্যালো, হ্যাঁ, আমি ভোটের তালিকাটা চেঞ্জ করতে চাই, কিভাবে করতে হবে? আরেকবার বলুন, শুনতে পেলাম না ভালো। হ্যাঁ, ভোটের তালিকাটা চেঞ্জ করতে চাই, কিভাবে করব? তালিকাটা হ্যাঁ চেঞ্জ করব আমি। আচ্ছা, আপনি চেঞ্জ করতে চাইছেন, মানে কি হ্যাঁ, এটা তো অনলাইনেই করা যায়। হ্যাঁ, অনলাইনেই করা যায়, এগুলো অনলাইনে করা যায়, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। হ্যাঁ, শুনতে থাকুন। কৃষ্ণ, এইটা তো একটা রাষ্ট্রের ব্যাপার, উন্নয়নের ব্যাপার, দেশের বৈধ নাগরিকত্বের প্রশ্ন। মূল ব্যাপারটা হচ্ছে, তোমরা বলছি যে ঘুরপথেই নাই, সেটা একটা পারসেপশন, কিন্তু বা বাঙালিদের উপর হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক, দেখো গোটা ভারতবর্ষের দরিদ্র মানুষের উপর নানা রকম আমরা অত্যাচারের ঘটনা বা বঞ্চনার আমরা শুনি, সেটা তো একটা প্রশ্ন। হ্যাঁ, বাংলাভাষী হলে সেটা নিঃসন্দেহে একটা গায়ে লাগবেই প্রত্যেকের, আমরা প্রত্যেকেই ভাষাটার প্রশ্নে অন্তত আমরা প্রত্যেকে এক জায়গায় থাকি, একটা সংবেদনশীলতা কাজ করে। কিন্তু এইটা তো গোটা দেশের বিভিন্ন জায়গায় তুমি দেখবে দলিত মানুষ, এই মানুষ, ওই মানুষ, নানা ধরনের সুবিধাবঞ্চিত মানুষের উপর নানা রকমের রয়েছে। কিন্তু যেটা সবচেয়ে ডেঞ্জারাস, মানে যেটা আসামের ক্ষেত্রে এটা হয়েছে, কিছুতেই ইয়ে আছে, সেটা হচ্ছে জনসংখ্যার ভারসাম্য যদি চেঞ্জ হয়ে যায়, এন্টায়ার ব্যাপারটা যখন চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের কারোর বক্তব্যে কখনো শুনি না যে না সত্যি জনসংখ্যার ভারসাম্য কখনো চেঞ্জ হচ্ছে। এক মিনিট। প্রথম কথা হচ্ছে, এখানে একটু জনসংখ্যার ভারসাম্যর তথ্যটা একটু ভুল আছে। প্রথম কথা হচ্ছে, আসাম গঠন হওয়ার পর থেকেই লিঙ্গুইস্টিক্যালি বেঙ্গলি মেজরিটি, ওখানে অ্যাসামি স্পিকিংরা মাইনরিটি। এটা বিভিন্ন ডেটা, বরাক ভ্যালির পপুলেশন, ব্রহ্মপুত্র ভ্যালি, যদি বিভিন্ন সেন্সাস নেওয়া যায়, আসামের মুখ্যমন্ত্রীকে এখন কেন বলতে হচ্ছে যে সেন্সাসে যারা নিজেদের বাংলাভাষী বলবে তাদেরকেই অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে? যদি আপনি আপনার ন্যাশনাল পলিসি হয়ে থাকে যে ওপার থেকে বাঙালি ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এপারে এলে তাকে নাগরিকত্ব দেওয়া ভারত সরকারের কর্তব্য, ভারত রাষ্ট্রের কর্তব্য, তাহলে আসামের মুখ্যমন্ত্রী, তিনি একটি বিশেষ দলের, তিনি আকাশ থেকে আসেননি, তিনি ঘোষণা করছেন, মিডিয়াকে ডেকে প্রত্যেকটি মিডিয়া সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে, এবং ইনি না ক্ষমা চেয়েছেন না ওই পজিশন থেকে ফেরত গেছেন। উনি বলছেন জরিপে, মানে সার্ভেতে যখন ডেটা কালেক্ট করতে যাবে, যারা নিজেদেরকে বাংলাভাষী হিসেবে পরিচয় দেবে তার মানেই তারা অনুপ্রবেশকারী। এটা আসামের মুখ্যমন্ত্রী বলছে, কোনো বিএ মানে কি যেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা কোনো নিচের লেভেলের অফিসার নয়। তাহলে আপনি কি বলছেন, ম্যান্ডেটটা বিডিওর কাছে কি যাচ্ছে, বাকি আধিকারিকদের কাছে ম্যান্ডেটটা কি যাচ্ছে, যখন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে জরিপে যদি কেউ বাংলাভাষী হিসেবে নিজের পরিচয় দেয় সে তার মানে বাংলাদেশি, সে অনুপ্রবেশকারী। এবং উনি যেটা বললেন, উনি আসলে নিজেও তো একসময় অ্যাডমিনিস্ট্রেশনের অঙ্গ ছিলেন, তাহলে বাকি বিজেপির মুখপাত্রদের মতো মিথ্যে কথাগুলো বলতে পারছেন না। এই যে যেটা বলা হচ্ছে বর্ডার ফেন্সিং, উনি বলছেন ইনফ্রাস্ট্রাকচার, এটা কি মোদী সরকারের আমলেই প্রথম হচ্ছে নাকি? ইনফ্রাস্ট্রাকচার তো দীর্ঘদিন ধরে চলছে। আজকে বাংলাদেশের সাথে আমাদের সাকুল্য বর্ডার কতটা? 4000 কিলোমিটারের বেশি, 41-4200 কিলোমিটার মতো আছে। তাতে ভারত সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে কি বলছে? পার্লামেন্টে দাঁড়িয়ে ভারত সরকারের মন্ত্রী বলছে এই 2025-এর জানুয়ারি না ফেব্রুয়ারিতে বলছে মাত্র 800 কিলোমিটার মতো আমরা ফেন্স করতে দিন। তার মানে প্রায় 4200-র মধ্যে আপনি 3500
কিলোমিটার বর্ডার ফেন্সড, সেখানে কেউ ঢুকতে পারবে না। এদিকে আমরা ভিডিওতে চিরাং এবং ধুবড়ি, আবার এই উদাহরণটা দিলাম, যেটা আসামে এই দেখছি যে ওর উপরে কাঠ দিয়ে গরু এপার ওপার হচ্ছে। তো ওই বর্ডারটা কে দেখছে? ডবল ইঞ্জিন সরকার, দিল্লিতে বিজেপি, রাজ্যে বিজেপি, বর্ডার ম্যান করছে বর্ডার সিকিউরিটি, চিরাং জেলা দেখছে আসাম রাজ্য পুলিশ। তাহলে ওখানে গরু পারাপার, মানুষ পারাপার কি করে হচ্ছে? এবং এই যে আমি যে কথাগুলো বললাম, এগুলো তো ভেরিফাইড কথা বলছি, এইগুলো তো তথ্য, এটার জন্য তো আলাদা কিছু তথ্য লাগে না, এগুলো তো পাবলিক ডোমেনে অ্যাভেলেবল। মানে 47 সাল। তাহলে এক মিনিট আমি বলে দিই, তো আজকে যেটা বলা হলো বর্ডার ফেন্সিং, এক মিনিট, বর্ডার ফেন্সিং এ তাহলে বাকিটা যদি টোপোগ্রাফিক্যালি কারণে চ্যালেঞ্জেসের জন্য না দিয়ে থাকতে পারে, তাহলে রাজ্য সরকারকে পলিটিক্যালি দোষ দেওয়া হচ্ছে কেন? তার মানে ঘোলা জলে মাছ ধরছেন আপনারা। তার মানে ভারত সরকার স্বীকার করছে আমরা 800 কিলোমিটার দিতে পারিনি টোপোগ্রাফিক্যাল চ্যালেঞ্জেসের জন্য। এবং এই টোপোগ্রাফিটা কি বলছে ভারত সরকার? উনি যেটা বললেন নদী, জলপথ আছে, এটা ঠিক। এবং ম্যাক্সিমামটা কি বলছে? বলছে পাহাড়। পশ্চিম বাংলা আর বাংলাদেশের মধ্যে বর্ডারে কতটা অংশ পাহাড় আছে? কতটা অংশ পাহাড় আছে? বাকি পাহাড়গুলো কোথায় আছে? উনি বললেন মায়ানমারের সাথে নাকি এরকম মানে বর্ডার, ওপেন বর্ডার আছে, আসা যাওয়া করে। এটা তো মেঘালয়তে বাংলাদেশের সাথেও আছে। এ তো বাংলাদেশের সাথে, বাংলাদেশ থেকে সব জিনিসপত্র, তরি তরকারি, মাছ টাছ নিয়ে আসে, আবার এখান থেকে যায়, এখান থেকে কিনে নিয়ে আসে। ওটাকে কেন আপনারা আটকাতে পারছেন না? না, ওটা তো একটা রয়েছে। প্রশ্নটা হচ্ছে এইটা অবৈধ অনুপ্রবেশটা জনসংখ্যা। আমি মানছি আসামে 47 সালে অহমিয়া জনসংখ্যা যা ছিল, বা পরবর্তী সময় ধরো 49-51 দাঁড়িয়েছে, সেটা যদি কমছে, ড্রপ হচ্ছে, আর একটা বেড়ে যাচ্ছে, যে কোনো হিস্টোরিক্যাল মিথ্যাচার আছে। তার কারণ হচ্ছে বরাক ভ্যালি। বরাক ভ্যালি তো বাংলা অবিভক্ত বাংলা প্রদেশের অঙ্গ, ত্রিপুরা অবিভক্ত বাংলা প্রদেশের অঙ্গ। আজকে যেটা আমরা বলি পূর্ব বাংলা ভাগ হয়ে গেছে, আরে পূর্ব বাংলার বাংলাদেশের অঙ্গটা পূর্ব বাংলাতে গেছে, কিন্তু বাকি পূর্ব বাংলাটা তো আমাদের ভারতবর্ষে আছে, তো সেটা তো বাংলার অঙ্গ। আপনি সেখানে আপনার ডেমোগ্রাফি, আপনার এথনিসিটি চাপাতে চাইছেন, তো হবে না তো। আপনি যদি বরাক ভ্যালির বাঙালিকে বলেন আপনাকে অহমিয়া পরিচয় দিতে হবে, যার দরুন এই যে আপনি চিরাঙে ঘটনাটা ঘটলো না, 1400 না 1500 বাঙালি মুসলমানকে রাতারাতি আদানির আর ওদের রাজ্য সরকারের একটা প্রজেক্টের জন্য, ইলেকট্রিসিটি প্রজেক্টের জন্য বাস্তুচ্যুত করা হলো। এই জন্য ওরা জরিপে নিজেদের পরিচয় অহমিয়া ভাষিতে দিয়েছিলেন। এইটা কিছুদিন আগে ঘটেছে। এবং আমরা আরো একজন আছেন দূরভাষে জনমতে, কে বলছেন? উদয়ন চক্রবর্তী, যাদবপুর থেকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আর শীতবাবু, আমাকে আপনি লাইন কেটে দেবেন না, আমি একটা দুটো তিনটে করে কথা বলতে চাই। না, একটু সময়ের সংক্ষেপ রয়েছে, আজকে একটু সংক্ষেপে বলুন, পরে আপনি পরের দিন বলবেন। প্রথম কথা হচ্ছে দেশটা যখন ভাগ হয়েছে, দেশ হিন্দু মুসলিম হিসেবে, তো পূর্ববঙ্গ থেকে যদি কোনো হিন্দু যখনই আসবে, তাহলে ভারতবর্ষ সরকারের দায়িত্ব হচ্ছে তাকে নাগরিকত্ব দেওয়া। এক। দ্বিতীয় কথা হচ্ছে 1972 স্বাধীনতা আন্দোলনের সময় হিন্দু এবং মুসলিম উদ্বাস্তুরা এদিকে চলে এসেছিল। এইবার হিন্দুরা যদি থেকে যায়, তাহলে তাদের দায়িত্ব ভারত সরকারের, আর মুসলিমদের চলে যেতে হবে, বাস। এটা সত্যি কথা। থার্ড হচ্ছে যে ওই 1972 থেকে 2009 অবধি কংগ্রেস সরকার এবং সিপিএম সরকার তাদের ভোট ব্যাংক তৈরি করার জন্য মুসলিমদের বসিয়েছে, এটাও নগ্ন সত্যি। এখন যদি হিন্দুরা যদি আসে, ওই সিএ এর মাধ্যমে নয়, এনআরসি আসবে, অ্যাপ্লিকেশন দেবে, নাগরিকত্ব দিতে হবে। বুঝতে পেরেছি। এইটা কোথায় পারসিকিউশনের উনি যেটা বললেন, ওটা অ্যাকচুয়ালি বাঙালির এটাই দাবি তো, যে আজকে যারা ওপারে পড়ে গেছে কোনো না কোনো হিস্টোরিক্যাল কারণে, তাদের দায় প্রত্যেক ভারত সরকারকে নিতে হবে, হাত তুলে নিতে পারে না। আজকে গুজরাটি, আজকে রাজস্থান থেকে এসে আজকে আদনান সামিকে ভারত সরকার নাগরিকত্ব দিচ্ছে। আদনান সামি একজন পাকিস্তানি, কানাডাতে থাকতো, তাকে ভারত সরকার আড়ম্বর অনুষ্ঠান করে নাগরিকত্ব দিচ্ছে, আর আমার বাঙালি হিন্দুরা বাংলাদেশে পড়ে পড়ে জিহাদিদের কাছে মার খাবে, আর ভারত সরকার বলবে সময় একেবারে শেষ। ডিসেম্বর 2014 একেবারে এই বিষয়টা একটু দেবাশিস বাবু, এটা আপনি অ্যাসপিরেশনস দেখছেন তো মানুষের, হিন্দুরা পারসিকিউটেড হলে 2014 কাট অফটা তারপরে যখন আসবে, ভেরি সিম্পলিফাইড একটা ওয়েতে যেন তাদেরকে অ্যাকসেপ্ট করা হয়, এটাই তারা বলতে
মানে পারসিকিউটেড ব্যক্তি অত ডকুমেন্টস পাবে কোথায়? এটা ভারতবর্ষে অন্য রাজ্যের যারা রয়েছেন, মামলারা রয়েছেন যারা, তাদের পক্ষেও এটা বোঝা বা এটা অনুভব করা খুবই কঠিন। সুজিদা, আজকে আমি সময় জাস্ট একেবারে ওনাকে নেই। জানতে চাইছিলাম, CCTR বন্ধ উনি করে দেওয়ার বললেন program বৈধ বলছে। কাগজ নিয়ে আসেনি। আমি জানতে চাই বেশ, বৈধ ধন্যবাদ। কাগজ নিয়ে ধন্যবাদ কে কৃষ্ণ অনুপ্রবেশ মিত্র, করে? দেবাশিস ধর, বিজেপি মুখপাত্র আপনাকে, এবং গৌতম দত্ত, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত, ধন্যবাদ, নমস্কার।